নমস্কার, অরিজিৎ ম্যাথামেটিক্স ক্লাসেসে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি পড়াবো। কোঅর্ডিনেট জিওমেট্রি একদম প্রাথমিক যেই জিনিসগুলো আছে, যেগুলো অলরেডি তোমরা আগের বিভিন্ন ক্লাসে পড়ে এসছো, সেগুলোই আজকে আমরা দেখব। প্রথমেই কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে দু চার কথা বলবো। এই জিওমেট্রি রেনে ডেকার্টেস বলে একজন ম্যাথামেটিশিয়ান, তিনি এর সূচনা করেছিলেন। তার জন্য তার নাম অনুসারে এটাকে কার্টেসিয়ান জিওমেট্রি বলা হয়। বেসিক্যালি এই জিওমেট্রিটা আমরা জিওমেট্রি শিখছি, কিন্তু উইথ দ্য হেল্প অফ অ্যালজেব্রা বীজগণিতের হেল্পের সাহায্যে নিয়ে আমরা জিওমেট্রি শিখছি। এখানে সবার ফার্স্টে আমরা দেখব, যদি দ্বিমাত্রিকটাই আজকে আমাদের যদি আলোচনার বিষয়, সেখানে দেখব আমরা যে দুটো অ্যাক্সিস ফার্স্টে আমাদের কনসিডার করা হয়, এবং তার ওপর ভিত্তি করেই আমাদের পুরো জ্যামিতির যা যা রেজাল্ট সেগুলো আমরা পেতে থাকব। ফার্স্ট দুটো অ্যাক্সিস, একটা হরাইজন্টালি আঁকা হয়, তাকে বলা হয় এক্স অক্ষ, তাকে ইউজুয়ালি আমরা এক্স অক্ষ বলে থাকি। আর যেটা ভার্টিক্যালি আঁকা হয় তাকে বলা হয় ওয়াই অক্ষ। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেখানে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা বলি মূল বিন্দু বা অরিজিন, এবং এর পজিশনটাকে 0,0 দিয়ে প্রকাশ করা হয়। সেই রকমভাবে যদি আমরা সিস্টেমটাকে দেখি, দেখো ফার্স্টে হরাইজন্টালি একটা অ্যাক্সিস আঁকা হয়, সেটাকে আমরা এক্স অ্যাক্সিস বলে থাকি। আর ভার্টিক্যালি একটা অ্যাক্সিস আঁকা হয়, সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলে থাকি। এবং এরা দুজন যেখানে ছেদ করছে সেই বিন্দুটাকে আমরা ও বা মূলবিন্দু বলবো। সেই মূলবিন্দুর স্থানাঙ্কটাকে আমরা 0,0 দিয়ে প্রকাশ করব। এবার এই সিস্টেমের ওপর যদি আমাদের দেখতে হয়, আমরা দেখতে পাবো কি, যে কোনো বিন্দুর স্থানাঙ্ককে দুটো নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্কর মাধ্যমে, আর স্থানাঙ্ককে দুটো নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। কোন দুটো নাম্বার? সাপোজ মনে করি এখানে পি একটা বিন্দু আছে, তাকে আমরা এইরকম এক্স কমা ওয়াই এই আকারে লিখব। এই এক্স অংশটাকে বলা হয় ওই পি বিন্দুর ভুজ, আর ওয়াই অংশটাকে বলা হয় পি বিন্দুর কোটি। ভুজ বা ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা, আর ওয়াইটাকে বলা হয় কোটি বা অর্ডিনেট। তা এবার এই যে পি বিন্দুটার অবস্থান যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ হচ্ছে, আমি যদি পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের ওপর একটা লম্ব অঙ্কন করি, ওটাকে আমি এ নাম দিচ্ছি, তাহলে এই ও থেকে এর দূরত্বটা হবে এক্স একক। অবশ্যই এক্সের আমরা সাংখ্যমানটা নেব, যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে পজিটিভ নিয়ে আমাদের সাংখ্যমান, দূরত্ব সবসময় আমাদের পজিটিভে লিখতে হবে, ঠিক আছে? তাই এই দৈর্ঘ্যটা এক্স একক আর এই দৈর্ঘ্যটা ওয়াই একক, ঠিক আছে? তাই একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই মানেই আমরা বুঝবো এই দৈর্ঘ্যটা এক্স একক, এই দৈর্ঘ্যটা ওয়াই একক। ওকে, তাই প্রথম এক্সটাকে বলা হচ্ছে বিন্দুর ভুজ বা অ্যাবসিসা, আর ওয়াইটাকে বলা হচ্ছে বিন্দুর কোটি। আর আমরা সবাই জানি যে ফার্স্ট কোঅর্ডিনেট যেটা আছে, ফার্স্ট কোঅর্ডিনেট প্রথম পাদে কি হয়, এক্স ওয়াই দুটোই পজিটিভ হয়। ফার্স্ট কোঅর্ডিনেটে এক্সটাও পজিটিভ, ওয়াইটাও পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটে কি হয়, এক্সটা নেগেটিভ হয় আর ওয়াইটা পজিটিভ হয়। আর থার্ড কোঅর্ডিনেটে কি হয়, এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। আর ফোর্থ কোঅর্ডিনেটে এক্স পজিটিভ বাট ওয়াই নেগেটিভ। এই জিনিসটা হয়। তাহলে চারটে কোঅর্ডিনেট, প্রথম পদে দুটোই পজিটিভ হয়, এক্স ওয়াই দুটোই পজিটিভ। দ্বিতীয় পদে এক্স ওয়াই মধ্যে এক্সটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ। তৃতীয় পদে এক্স নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। আর চতুর্থ পদে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ হয়। এবার তাহলে আমরা এখান থেকে পি বিন্দু সম্পর্কে কয়েকটা কথা বলতে পারি। এক নম্বর বলতে পারি, এই যে পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তার মানটা হচ্ছে গিয়ে মড ওয়াই। তো পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব সমান মড ওয়াই একক। নাম্বার 2, পি বিন্দু থেকে যদি
ওয়াই অক্ষের দূরত্ব বলা হয় সেটা সমান মড এক্স একক। মড দেওয়ার কারণটাই হচ্ছে যে এক্স এবং ওয়াইগুলো আমাদের নেগেটিভে আসতে পারে, চলে আসতে পারে নেগেটিভ, কিন্তু যেহেতু ডিস্টেন্সটা পজিটিভ হয় সেটা মড দেবো, মড ওয়াই মড এক্স। সবসময় আমরা জানবো পি বিন্দুর যদি কোনো একটা বিন্দু দেওয়া হয় সেই বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব বললে আমরা বুঝবো তার ওয়াই স্থানাঙ্ক যেটা আছে সেইটা, তার মডের ভ্যালুটা। সিমিলারলি পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব বললে আমরা বুঝবো পি বিন্দুর যে এক্স কোঅর্ডিনেটটা আছে সেই এক্স কোঅর্ডিনেটের মডের ভ্যালুটা। এবার দেখা যাক পি বিন্দু থেকে মূল বিন্দু বা অরিজিনের ডিস্টেন্সটা কি হয়। মূল বিন্দু বা অরিজিনের ডিস্টেন্স ওপি। দেখো আমরা ওপি ক্লিয়ারলি একটা ত্রিভুজ পাচ্ছি, ও এ পি বা পি ও এ, এরকম একটা ত্রিভুজ পাচ্ছি। সেটা কি? একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ মানেই আমরা সবাই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। আর পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা এখানে পাবো ওপি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। ঠিক আছে, ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার লিখতে পারবো। তো ও এ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, ও এটা হচ্ছে আমাদের এক্স তার স্কোয়ার আর এপিটা হচ্ছে কি ওয়াই তার স্কোয়ার। তাহলে আমি সেখান থেকে ক্লিয়ারলি ওপির দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে পি বিন্দু থেকে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব সবসময় আমরা জানবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত একক হবে। পি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব সবসময় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক হবে। ওকে, এবার নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, মনে করি আমাদের দুটো পয়েন্ট আছে এখানে, একটা হচ্ছে গিয়ে এগুলো একটু মুছে দিই। একটা পয়েন্ট মনে করো আছে এ, একটা পয়েন্ট বি। ধরে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এই যে এ এবং বি দুটো পয়েন্ট আছে, এদের মধ্যে দূরত্ব যেটা এ বি রেখাংশের দৈর্ঘ্য যেটা, সেইটার ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে, সেটার ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে এ বি রেখাংশের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। বা কেউ যদি চায় এটাকে লিখতে পারে রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার এত একক। ঠিক আছে, এটা হলো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। নেক্সট এরপরে আমরা যেটা যাব, যদি একটা রেখাংশ এরকম এবি থাকে, সেই এবি রেখাংশটা যে বিন্দুতে আমাদের অন্তর্বিভক্ত, মানে যে বিন্দুতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হয় সেই ফর্মুলাগুলো, এগুলোও আমরা প্রিভিয়াস বিভিন্ন ক্লাসে পেয়েছি। তবে একবার তোমাদের সুবিধার জন্যই আমি এগুলো আলোচনা করছি। তাহলে মনে করছি এই যে এবি রেখাংশটা যেটা আছে, সে এবি রেখাংশটা এরকম x1 এ বিন্দুর কোঅর্ডিনেট x1 y1, বিটা x2 y2। তাহলে এবি রেখাংশটা মনে করি এখানে সি বলে কোনো একটা বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? তাহলে এবি রেখাংশ সি বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত হলে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট। সেটা হচ্ছে গিয়ে mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা হচ্ছে গিয়ে সি বিন্দুতে যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা এইটা হবে। এবার সেম যদি অন্তর্বিভক্তর ফর্মুলাটা এরকম, যদি বহির্বিভক্ত করে তখন কি হবে? বহির্বিভক্ত হলে কি হবে? তখন
ফর্মুলাটা একটুখানি চেঞ্জ হবে। যদি বহির্বিভক্তর ক্ষেত্রে লিখে রাখো, বহির্বিভক্ত বলে সি বিন্দু স্থানাঙ্কটা হবে mx2 minus nx1 by m minus n, my2 minus ny1 by m minus n। ঠিক আছে। সিমিলারলি এবার যদি আমি এই যে এবি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্কটা বার করতে চাই, মধ্যবিন্দু স্থানাঙ্ক খুব সহজেই পাওয়া যেতে পারে। দেখো এই যে আমি অন্তর্বিভক্তের যে ফর্মুলাটা পেলাম সেটা কি m/n অনুপাতে বিভক্ত। যদি মধ্যবিন্দু হতো, সি বিন্দুটা যদি m/n অনুপাতে না বিভক্ত করে সি বিন্দু যদি মধ্যবিন্দু হতো তখন কি হতো, তখন এই অনুপাতটা m/n না হয় সেটা 1:1 হতো। 1:1, m এবং n দুটোই সমান হতো, 1:1 হতো। তা 1:1 হলে আমি এই ফর্মুলায় m এবং n দুজনের জায়গায় যদি 1:1 করে বসিয়ে দিই তাহলে আমি এবি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাবো। এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি পাবো না, x1 plus x2 by 2, y1 plus y2 by 2। এটা হচ্ছে এবি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। ওকে, তাই এই জিনিসগুলো আমি বললাম। এরপর আসছি আমরা আরও কিছু জিনিসে, যেরকম মনে করি একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, রিং করি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল মনে করি একটা ত্রিভুজ আছে এবিসি। এবিসি যদি আমাদের বলে দেয় যে এ বিন্দু স্থানাঙ্ক x1, y1, বিটা x2, y2 আর সিটা x3, y3, তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা সেইটা বার করারও আমরা একটা ফর্মুলা পাবো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, হাফ মড x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 এত বর্গ একক। এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বার করার ফর্মুলা। যদি আমাদের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকে তাহলে আমরা এই ফর্মুলার মাধ্যমে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বার করতে পারি। আবার যদি দেখি এই ক্যালকুলেশন করতে গিয়ে এই পার্টের ভেতরে 0 হয়ে যাচ্ছে, তখন আমরা বুঝবো ওই যে ত্রিভুজ এবিসি এর যে তিনটে পয়েন্ট আছে না, সেই তিনটে পয়েন্ট দিয়ে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে তার ক্ষেত্রফল 0। অর্থাৎ ওই এবিসি যে তিনটে পয়েন্ট, সেই তিনটে পয়েন্ট একই সরলরেখার উপর আছে, অর্থাৎ তারা সমরেখ বলবো। তাহলে আমরা লিখে রাখি যে এ, বি এবং সি এই তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি। এ x1, y1, বি x2, y2 ও সি x3, y3 বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত হলো কি না, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত। ঠিক আছে, এই শর্ত যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বুঝবো এই তিনটে বিন্দু আমাদের সমরেখ হবে। আর কি, এছাড়া আমরা ক্লাস 9 সম্ভবত ক্লাস 9-এ আরও কয়েকটা জিনিস পড়েছিলাম, যেরকম ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা, ত্রিভুজের পরিব্যাসার্ধ বার করা, এইসবগুলো পড়েছি। তা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা দেখব। ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্র বলতে কি বোঝায়, একটা ত্রিভুজের তিনটে মধ্যমা, তিনটে মিডিয়ান যেখানে ছেদ করে। মধ্যমা বা মিডিয়ান বলতে কি বুঝি, একটা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুকে যুক্ত করলে যে রেখাংশ হয় তাকে ত্রিভুজের মধ্যমা বলা হয়। শীর্ষবিন্দুর সাথে বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করব,
যেই রেখাংশ পাবো তাকে মধ্যমা বলবো। এই রকমভাবে একটা ত্রিভুজে 3টে মধ্যমা আঁকা যায়, সেই 3টে মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে তাকে বলা হয় ভরকেন্দ্র, এবং সেই ভরকেন্দ্রকে আমরা জি নাম দিচ্ছি। তা আরেকটা জিনিস আমরা হয়তো পড়েছিলাম, সেটা হচ্ছে এই জি বিন্দুটা একটা বৈশিষ্ট্য আছে। জি বিন্দুটা কি করে না, এই প্রত্যেকটা মধ্যমাকে 2:1 রেশিওতে ডিভাইড করে, 2:1 অনুপাতে ডিভাইড করে। তাহলে সেখান থেকে যদি আমরা দেখি, আমরা জি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব, ভরকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাব, জি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব যে এবিসি এর ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। একদম খুব সহজ, x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রর স্থানাঙ্ক নির্ণয় করার ফর্মুলা। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো তোমরা সবাই প্রিভিয়াস ক্লাসে পেয়েছো, আবার পরবর্তীকালে ক্লাস 11-এ স্থানাঙ্ক জ্যামিতি পড়তে গেলে এগুলো বারবার দরকার, সেই জন্য তোমাদের এইটা একটুখানি আমরা মনে করিয়ে দিলাম। আজ এই পর্যন্তই থাকলো। আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতির বেসিক রুল, যেগুলো আমরা অলরেডি বিগত ক্লাসগুলোতে শিখে এসেছি, সেগুলো সম্পর্কে বললাম। পরের ক্লাসগুলোতে এর পরবর্তী যেসব জিনিসগুলো স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা পেতে চলেছি, সেগুলো আলোচনা করব।